সেন্টেন্স কারেকশনের ষষ্ঠ ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ইমদাদুল হক। আমরা দেখি, কথা না পারি আমরা সেন্টেন্সগুলো পড়ার সাথে শুরু করি। আই হ্যাভ নো লেস দ্যান 5 ফ্রেন্ডস। আর 77 লেখা আছে হি ক্যারিড ফিউয়ার দ্যান 10 পাউন্ডস। আপাত দৃষ্টিতে শিক্ষার্থীদের চোখে হয়তো পাতে এমন একটা ভুল এই সেন্টেন্সে দেখা যায় না, কিন্তু ভুল কিন্তু আছে অবশ্যই, এবং সূক্ষ্ম রকমের ভুল। এবং এখান থেকে প্রশ্নগুলো করা হয় আর কি। তো সেক্ষেত্রে একটু খেয়াল করি, আমরা নাউনকে মূলত দুই প্রকারে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন একটু খেয়াল করি, ফিউ, এটা হচ্ছে লেস, এটা হচ্ছে লিটল, মেনি, মাছ। তাহলে অনেকগুলো শব্দ লিখলাম, দেখি আমরা সবগুলো আলাদা করতে পারি কিনা। ফিউয়ার সাধারণত সংখ্যাবাচক কাউন্টেবলের ক্ষেত্রে প্রযোজ্য। লেস সাধারণভাবে কি বলা হয়, আনকাউন্টেবলের সাথে প্রযোজ্য। লিটেল আনকাউন্টেবলের সাথে প্রযোজ্য। মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে প্রযোজ্য। মাছ আনকাউন্টেবল নাউনের সাথে প্রযোজ্য। আবারও বলতেছি, মাছ পরিমাণবাচক, মেনি সংখ্যাবাচক, লিটল পরিমাণবাচক, লেস পরিমাণবাচক, ফিউ বা ফিউয়ার হচ্ছে সংখ্যাবাচক। তাহলে এখন মূল কথা হচ্ছে আই হ্যাভ নো লেস দ্যান 5 ফ্রেন্ডস। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস দ্বারা, কিন্তু এখানে কিন্তু লেস লেখাটা উচিত হয় না, কারণ লেস কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। একটু খেয়াল করলে দেখা যাবে 5 ফ্রেন্ডস, 5টি বন্ধু, এটা কিন্তু কাউন্টেবল। তাহলে সেক্ষেত্রে লেস না লিখে লিখতে হবে কি ফিউয়ার, FEWER। পরবর্তী সেন্টেন্স লেখা আছে হি ক্যারিড ফিউয়ার দেন 10 পাউন্ডস। সে 10 পাউন্ডের বেশি বহন করে নিয়ে গিয়েছিল। এক্ষেত্রে ফিউয়ার শব্দটা এখানে ভুল, কারণ হচ্ছে হয়তো বা অনেকে বলবে যে পাউন্ডস তো প্লুরাল, অ্যাকচুয়ালি সেরকম কিছু না, এটা একটা ওজন, ওজনকে আমরা কাউন্ট করি না। সেক্ষেত্রে যেহেতু এখানে কাউন্ট করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখতে হবে লেস, LESS। 78 আই উইল অ্যারাইভ আফটার এ উইক। আর 79 হচ্ছে দে কেম ইন এ উইক। আচ্ছা, এই বিষয়টা সবার চোখে তেমন একটা ভুল ধরা পড়ে না, তো ভুলটা আমরা দেখিয়ে দিচ্ছি। সাধারণ বিষয়টা হচ্ছে আফটার এবং ইন নিয়ে সমস্যা। এটা কি ফিউচার টেন্স, এটা কি পাস্ট টেন্স? তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যদি ফিউচার টেন্সে হয় এ উইক, এ মান্থ, এরকম ক্ষেত্রে যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ পরে, এক সপ্তাহ, এক মাস পরে, এরকম ক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ইন এ উইক লিখব। আর ভবিষ্যতের ক্ষেত্রে, সরি, পাস্ট টেন্সের ক্ষেত্রে লিখব আফটার, কারণ এটা কিন্তু পরে নির্দেশ করতেছে। তাহলে আই উইল অ্যারাইভ ইন এ উইক আর দে কেম আফটার এ উইক। 80 দে আর মোর টলার দেন মি। আচ্ছা, তো সেক্ষেত্রে দে আর মোর টলার দেন মি, আর 81 লেখা আছে হি ফেল টু অ্যাটেন্ড ফর অ্যান অ্যাকাউন্ট অফ ইলনেস। টোফেল বা ক্লিপসের ব্যারন্সের টোফেল অথবা ক্লিপসের টোফেলসের বইগুলো বা একটু ভালো বইগুলোতে যেগুলো লেখা থাকে, সেটাতে এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে থাকে। এটাকে বলে যে রিনান্ডেন্সি, এর বাংলা হচ্ছে বাহুল্যতা, যেটা বাংলায় ব্যাকরণে খুব বেশি আলোচিত বিষয়। সেক্ষেত্রে এখানে বাহুল্যতা দেখা যাচ্ছে, অর্থাৎ একই একটা শব্দ হয়ে গেছে অর্থ, তারপরে আবার অতিরিক্ত দিছে, মানে বিষয়টা হচ্ছে ডাবল করা যাবে না। যেমন এখানে কম্পারেটিভ করা হয়ে গেছে, তা এটাকে আবার মোর লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। দে আর টলার দেন মি, যেমন আমরা একটা সেন্টেন্স প্রায় দেখি হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। বেটার কিন্তু অলরেডি কম্পারেটিভ, তো আবার এখানে কম্পারেটিভলি লেখার কোনো প্রয়োজন নেই। উত্তরটা এরকম হতো দে আর বেটার টুডে। ঠিক একইভাবে হি ফেল টু অ্যাটেন্ড ফর অ্যান অ্যাকাউন্ট অফ ইলনেস। আচ্ছা, এখানে আপাত দৃষ্টি কারো চোখে তেমন একটা ভুল হয়তো বা নাও ধরা পড়তে পারে যদি পড়া না থাকে। একটু খেয়াল করতে হবে, এটা একটা ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ, কারণে, তাই অসুখের কারণে, তাহলে কারণে বা জন্যে মোটামুটি একই, তাহলে সেক্ষেত্রে এই ফর লেখাটা কোনো প্রয়োজন নেই, এটা বাহুল্য, এটা অতিরিক্ত। 82 দ্য অ্যাক্সিডেন্ট ব্রট টেরিবল কনসিকুয়েন্সেস রেজাল্ট। এখানেও সেই বাহুল্য দোষে দুষ্ট। সেক্ষেত্রে কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ফলাফল, রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। এখন যে কোনো একটা শব্দ দিতে হবে, হয় কনসিকুয়েন্স নয়তো বা ফলাফল, যেহেতু দুটোর অর্থই হচ্ছে ফলাফল। তাহলে আমি এখানে রেজাল্ট শব্দটাকে কেটে দিচ্ছি। এখন কেউ যদি বলেন আমি এটাকে কাটবো, ওকে, সমস্যা নেই, হবে, যে কোনো একটা রাখতে হবে। এরপর 83 নম্বর, দ্য রিজন অফ হার সাইলেন্স ইজ ডিউ টু ইনঅ্যাবিলিটি। আচ্ছা, এটা একটু খেয়াল করতে হবে, এটা আপাত দৃষ্টে ভুলটা খুঁজে পাওয়া একটু কষ্টকর। দ্য রিজন অফ আর সাইলেন্স, সাবজেক্ট হচ্ছে দ্য রিজন, কারণ এইটুকু হচ্ছে কি বলা হয় যে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে সেক্ষেত্রে এটাকে সাবজেক্ট আমরা না ধরি। দ্য রিজন মানে হচ্ছে কারণ, আবার ডিউ টু মানে হচ্ছে কারণ। তাহলে ঘটনাটা কী হলো, রিজনও কারণ, ডিউ টুও কারণ, তাহলে দুইটা মানে বাহুল্য হয়ে গেল। তাহলে আমাদের এখানে ডিউ টু লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ অলরেডি কিন্তু রিজন শব্দটা চলে আসছে, তাহলে ডিউ টু কাটা। The reason of our silence is inability. Okay. 84. Let I do the work or everyone accept
আই ওয়াজ প্রেজেন্ট। একটু খেয়াল করতে হবে, আমি কিন্তু একটা শব্দ লিখছি এখানে অ্যাকসেপ্ট, EXCEPT। অ্যাকসেপ্ট শব্দের বাংলা হচ্ছে ব্যতীত। ব্যতীত, এটা কিন্তু এক্সপেক্ট না। এক্সপেক্ট অর্থ প্রত্যাশা করা, কিন্তু EXCPT অ্যাকসেপ্ট ছাড়া বা ব্যতীত। আচ্ছা, রুলসটা হচ্ছে লেট বা কোনো প্রকার ট্রানজিটিভ ভার্ব অথবা প্রিপোজিশনের পরবর্তীতে কোনো প্রনাউন থাকলে, এটা প্রনাউন রেফারেন্সে ভুল হয় অনেকের ক্ষেত্রে। তো প্রনাউন রেফারেন্সের বিষয়টা হচ্ছে লেট বা কোনো ট্রানজিটিভ ভার্বের পরে অথবা কোনো প্রিপোজিশনের পরে যদি প্রনাউন বসে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে লেটের পরে কিন্তু মি লেখা উচিত হবে, কারণ এখানে কিন্তু লেটের পরে আই লেখা আছে, এটা ভার্ব। ঠিক একইভাবে অ্যাকসেপ্ট শব্দটা হচ্ছে প্রিপোজিশন এখানে। তো যেহেতু প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে সাধারণভাবে প্রনাউনের অবজেক্টিভ রূপ বসে, সেক্ষেত্রে আই নয় মি। 86 রানা অ্যান্ড বাবু হেল্প ওয়ান অ্যানাদার। 86 অ্যান্ড 87 মোটামুটি একই রুলসের, এবং এটা মূলত প্রনাউন রেফারেন্সে খুব বেশি প্রয়োজন পড়বে। আমরা বলে নিচ্ছি, দুইজন ব্যক্তির মধ্যে কোনো কাজ বা ঘটনা সংঘটিত হলে সেটা হচ্ছে ইচ আদার, আর দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে সংঘটিত হলে সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে একটু খেয়াল করতে হবে, রানা এবং বাবু কিন্তু দুইজন, তাহলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার লেখার কোনো মানেই নাই। সেক্ষেত্রে এটাকে আমরা কী লিখবো, ইচ আদার। আর গ্রামাটিক্যালি আমরা যখন প্রোনাউন রেফারেন্সের আলোচনায় আনবো তখন এটাকে বলা হবে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। 87 60 মেম্বার্স টকড উইথ ইচ আদার। একটু খেয়াল করতে হবে, এখানে ইচ আদার লেখার কোনো মানেই নেই, কারণ 60 মেম্বার কিন্তু দুইয়ের অধিক, তাহলে এখানে হবে ওয়ান অ্যানাদার। 88 উই ওয়েন্ট অন আওয়ার ফুট। এই বিষয়টা সাধারণভাবে বইগুলোতে লেখা থাকে না, এবং শিক্ষার্থীরা এই ভুলটা খুব বেশি করে থাকে। ওয়েন্ট অন আওয়ার ফুট, আপাত দৃষ্টি কোনো ভুল নাই, কিন্তু ভুল কিন্তু বিশাল বড় ভুল এখানে রয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন ব্যক্তি নিজেই কাজটা করতেছে তখন সেক্ষেত্রে তার পজিটিভ ফর্ম লেখার দরকার নেই। যেমন এখানে লেখা আছে উই ওয়েন্ট অন আওয়ার ফুট, আমরা আমাদের নিজ পায়ে হেঁটে গেলাম, তাহলে পা কিন্তু তা আমাদেরই, তাহলে আবার বারবার আওয়ার লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এখানে নিজেরাই জড়িত। আশা করি বোঝা গেছে। এই পরবর্তী সেন্টেন্সগুলো দেখি কী লেখা আছে। পরবর্তী সেন্টেন্সে লেখা আছে শি টুক দ্য সেট ইন হার হ্যান্ড। এখানে সে তার হাতের সেটটা নিয়েছিল, তাহলে হার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু শি অলরেডি আছে, এই শি এর সাথে হার একটা রেফারেন্স আছে, তাহলে এখানে এটা হচ্ছে বাহুল্য। অর্থাৎ বিষয়টা হচ্ছে এই পজিটিভ আবার ডাবল করে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। 90 হি ট্রাইড হিজ হার্ট অ্যান্ড সোল। তাহলে ঘটনা হচ্ছে সে আর হিজের মধ্যে কিন্তু মোটামুটি সম্পর্ক আছে, তাহলে হিজ লেখার কোনো প্রয়োজনীয়তা না, অর্থাৎ সেই চেষ্টা করেছিল মরণপণ বা যে মানে যতটুকু সম্ভব। 91 হি হ্যাজ 20 মানি ইন হিজ পকেট। আচ্ছা, 91-92 একই রুলসের, তাই আমি নিয়মটা একটু আগে বলে নিচ্ছি। আচ্ছা, অধিকাংশ শিক্ষার্থীদেরকে প্রশ্ন করলে যেটা বলে যে, আমি যদি প্রশ্ন করি যে মানি শব্দটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তারা যেটা বলে যে মানি এটা একটা কাউন্টেবল নাউন, কিন্তু মূলত না, মানি এটা আনকাউন্টেবল নাউন। কারণ মানি এর মিনিং হচ্ছে অর্থকে গণনা করতে হয় না, অর্থকে পরিমাপ করা যায়, এবং এটা হয়তো বা যারা বিজনেস স্টাডিজের শিক্ষার্থী তারা খুব ভালো বুঝবে। যাই হোক, তো সেক্ষেত্রে সেদিকে আমরা আলোচনায় না যাই। সেক্ষেত্রে মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, আর তাই সেক্ষেত্রে আমরা যেটা দেখতেছি হি হ্যাজ 20, কিন্তু এটা কিন্তু সংখ্যাবাচক শব্দ। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। যদি কাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখব টাকা। টাকাকে গণনা করা যায়, বাট মানিকে গণনা করা যায় না। নেক্সট, মাই ফাদার হ্যাড এ লট অফ টাকা। আচ্ছা, এখানে কিন্তু লট অফ মানে পরিমাণ বোঝাচ্ছে, যে প্রচুর পরিমাণে অর্থ ছিল, টাকা নয়, এখানে হবে মানি। তাহলে সোজা কথায় যদি সংখ্যাবাচক বা প্লুরাল শব্দ থাকে তখন সেটা টাকা হবে, আর যদি আমরা আনকাউন্টেবল পরিমাণ বোঝাই তখন আমরা মানি শব্দটা ইউজ করবো, আর মানি শব্দটা আনকাউন্টেবল নাউন। 93 হোল বাংলাদেশ রিজয়েন্ট অ্যাট দ্য উইনিং অফ নোবেল প্রাইজ বাই ডক্টর ইউনুস। আচ্ছা, একটা প্রশ্ন করে দেখি, বাংলাদেশ কীরকম নাউন? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ হচ্ছে এক প্রকার প্রপার নাউন। তো প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো প্রকার অ্যাডজেক্টিভও বসে না, আর প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেলে বসানো যায় না। তো কিন্তু এখানে কিন্তু হোল লেখা হয়েছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে ঘটনাটা কী হলো? অবশ্যই ভুল। সেক্ষেত্রে যদি আমরা এটাকে ঠিক করতে চাই তাহলে এরকম হবে, প্রপার নাউনের পূর্বে যদি আমরা কিছু যুক্ত করতেই চাই তখন হবে দি হোল অফ। ঠিক আছে, এবার 94 আই হ্যাভ গন থ্রু হোল বুক। আচ্ছা, এবার কিন্তু বুক শব্দটা হচ্ছে কমন নাউন। এখন যদি আমি কমন নাউন পাই তাহলে তখন শুধুমাত্র দি থাকলেই যথেষ্ট। তাহলে পার্থক্যটা কোথায়? যদি প্রপার নাউন থাকে তাহলে হচ্ছে দি হোল অফ, আর যদি কমন নাউন থাকে তাহলে দি হোল অফ দরকার নেই। ওকে,
আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমাদের 95 নম্বর সেন্টেন্স থেকে শুরু করা যাক। আই ওয়ান্ট সাচ আইডিয়াস দ্যাট আর ইউজফুল। এই 95, 96, কী বলা হয় 97, এগুলো তিনটা সেন্টেন্সই মোটামুটি প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য এবং খুব বেশি দরকার। বিশেষত ক্লাস 11-12 ক্ষেত্রে প্রোনাউন রেফারেন্সের শিক্ষার্থীরা এই ভুলটা করে থাকে। একটু খেয়াল করতে হবে, সাচ, সাচ এবং হচ্ছে সাম। আচ্ছা, যদি সাচ সাচ সাম থাকে তাহলে পরবর্তীতে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দ্যাটও বসানো যাবে না, হুও বসানো যাবে না, হুইচও বসানো যাবে না, কিচ্ছু বসানো যাবে না। তাহলে কি বসানো যাবে প্রশ্ন আসতে পারে। আবার বলতেছি, সাচ, সাচ, সাম, সাচ অথবা সাম শব্দটা থাকলে তখন তার পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন বসাতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা অ্যাস বসাতে বাধ্য। এই রুলসটা কিন্তু একটু উলটপালট মনে হয়, কিন্তু কিছু করার নেই। ইংরেজির ধারা, ইংরেজির কোলোকেশন এরকম, তাই আমাদের সেটা মেনে নিতে হবে এবং সেরকম ফলো করতে হবে। তাহলে উত্তর হচ্ছে আই ওয়ান্ট সাচ আইডিয়াস অ্যাজ আর ইউজফুল। ঠিক একইভাবে আই মিক্স উইথ সাচ স্টুডেন্টস অ্যাজ আর ব্রিলিয়ান্ট। ঠিক একইভাবে শি বট সাম থিংস অ্যাজ আর ওল্ড মডেলড। তাহলে ঘটনাটা আবারও বলতেছি, সাম অথবা সাচ থাকলে পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন কিছু বসবে না, সরাসরি অ্যাজ বসবে। ওকে, 98, হি ইজ ওয়াইজার দেন স্ট্রং, অ্যান্ড নেক্সট ওয়ান, রুনা ইজ টলার দেন বিউটিফুল। আচ্ছা, একটু বিষয়টা খেয়াল করতে হবে। আমরা জানি দুইজন ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝায়, কিন্তু এখানে কিন্তু একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। স্ট্রং আরটা কি, ওয়াইজার। তাহলে বিষয়টা হচ্ছে যেমন এখানে টলার আর একটা বিউটিফুল। এরকম ক্ষেত্রে যদি একই ব্যক্তির গুণাবলীর তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা যেটা করব, একই ব্যক্তির গুণাবলীর তুলনা করার ক্ষেত্রে সাধারণভাবে প্রথমটার পূর্বে আমরা মোর যুক্ত করব। এটা ওই মনোসিলেবল বা ডাইসিলেবল সেদিকে প্রযোজ্য না, এটা বিবেচনা প্রযোজ্য না। সেক্ষেত্রে যদি একই ব্যক্তির দুইটা গুণাবলীর মধ্যে বা দোষের মধ্যে তুলনা হয় তখন সেটা হচ্ছে মোর এবং তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, ঠিক একইভাবে টলার আর বিউটিফুলের মধ্যে একটু তুলনা করা হয়েছে। তাহলে এখানে টলার না লিখতে হবে মোর টল। তাহলে আমরা মোট কথা বলতে পারি, সার্বিক কথা সেটা হচ্ছে যদি একই ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ বা গুণের তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা পূর্বেরটায় মোর বসবো এবং একটা পজিটিভ ডিগ্রি বসবো। এবং আজকে 100 নম্বর সেন্টেন্সে যেটা লেখা আছে ঠিক একই রুলসে, স্মলার দ্যান পুয়ার, বাংলাদেশি স্মলার দ্যান পুয়ার। আসলে বাংলাদেশের দুইটা গুণ, একটা হচ্ছে স্মলার, একটা হচ্ছে পুয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পূর্ববর্তীটাতে স্মলার না লিখতে হবে কি, মোর স্মল। তো আশা করি কারেকশনের এই পর্যন্ত যে সকল সেন্টেন্সগুলো আলোচনায় আসছে সেগুলো বোঝা গেছে। পরবর্তীতে এই আলোচনা চলমান থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওতে আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।